হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। আশা করছি তোমরা সবাই 10:45-এ চলে এসেছো। আমি এভাবেই আশা করব তোমরা প্রত্যেক দিন 10:45-এ চলে আসবে। 10:45-এ কেন আসতে বলি তোমরা জানো? 10:45-এ এসে তোমরা যখন কমেন্ট করো না, তখন আমার মনে হয় যে তোমরা আমার সাথে অ্যাক্টিভ আছো। তোমরা সবসময় চাও যে আমি ঘটনা তোমাদের শোনাই। তোমরা চাও আমি যাতে তোমাদেরকে বেশি বেশি করে ঘটনা শেয়ার করি, ভালো ভালো ঘটনা শেয়ার করি। তো তোমাদের এই কমেন্টগুলোই কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটারদের একটা মোটিভেশন। তাই আমি বারবার বলবো তোমরা 10:45-এ আসার চেষ্টা করো, একটু বেশি বেশি করে কমেন্ট করো। কে কোথায় থেকে শুনছো, আগের দিনের এপিসোড তোমাদের কেমন লেগেছে, এগুলো তোমরা কমেন্ট করে জানাও, কিন্তু অবশ্যই তোমরা জানাও। তো আজকে তোমরা শুনবে মোট 3টে ঘটনা। প্রথম ঘটনাটা প্যাথেটিক বলতে পারো, দ্বিতীয় ঘটনাটা একদম ভিন্ন ধর্মী ঘটনা, এবং তৃতীয়টা তো তোমাদের পুরো হিলিয়ে দেবে। মানে এতটা ভয়ঙ্কর একটা ঘটনা, তোমরা শুনলেই বুঝতে পারবে যে এমন ঘটনাও কি হতে পারে। এমন ঘটনা শোনার জন্য আমরা বহুদিন অপেক্ষা করে থাকি। ভৌতিক কথায় এমন ঘটনা খুব কমই আসে। তো আমি আবারও বলবো, তোমরা সিট বেল্ট বেঁধে নাও, চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা গুঁজে নাও। আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে, যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই চুপ করে বসে পড়তে হবে, আর টুক করে কানে হেডফোনটা, ঠিক ধরেছ, গুঁজে নিতে হবে। চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। ঘটনাটা আমাকে বলেছিল আমার এক বৌদি। বৌদির বিয়ের অনেক বছর বাদে বাচ্চা হয় না করে বাচ্চা হয়েছিল। তা প্রায় 9 বছর বাদে। সবাই ভেবেছিল আর হবে না। বাড়ির লোকের খুব মন খারাপ। তারপর নানান রকম ডাক্তার দেখিয়ে ঠাকুরের কাছে মানত করে বৌদির বাচ্চা হলো। দাদার বাড়ির লোক ভীষণ খুশি। বৌদির বাবা খুব অসুস্থ ছিলেন, বয়সও হয়েছিল, 2বার স্ট্রোকও হয়ে গেছে, মরে যাওয়ার মতোই অবস্থা হয়েছিল। তাও যেন শুধু প্রাণটুকু বেঁচে গিয়েছিল নাতি নাতনি দেখবে বলে। বৌদি তার একটাই মেয়ে, এক ছেলেও আছে বটে, কিন্তু যেদিন বৌদির পেইন ওঠে, অর্থাৎ ব্যথা ওঠে, সেদিন হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার পরের দিনই ওর বাবার খুব বাড়াবাড়ি হয়। বৌদিকে একদিন রেখে পরের দিন সিজার করে। বৌদির বাবার কিন্তু সেন্স ছিল না, বলা যায় অর্ধ চৈতন্য কোমায় আছেন। তাকে হাসপাতালে ভর্তি করতে হলো। বৌদির ছেলে হয়েছে, ছেলের দাদু আর সেটা দেখতে পেল না। বৌদিকে ছেড়ে দিল 7 দিনের দিন। বৌদি বাড়ি চলে এলো, আর 2 দিনের মাথায় বৌদির বাবা মারা গেলেন। খুব মন খারাপ। উনি নাতি দেখে গেলেন না। অসুস্থ অবস্থাতেও কেউ দেখতে এলে উনি বলতেন, নাতির মুখ না দেখে যাবনি বাবা, যেতে তো হবেই, তবে নাতির মুখটা দেখে তবেই যাব, এই জন্যই তো বেঁচে আছি। হাসপাতালে ওনার ছেলে বলার চেষ্টা করেছিল বাবাকে যে দিদির ছেলে হয়েছে, কিন্তু তখন ওনার কোনো চেতনাই ছিল না। যাই হোক, বৌদি তো বাপের বাড়িতেই আছে, তার আতুরও চলছে, তার মধ্যে বাড়িতে অশৌচ। ওরা মনে মনে তৈরি ছিল বাবা থাকবে না, মানে এতই বাড়াবাড়ি অবস্থা ছিল। তবু একটা মানুষ চলে যাওয়া তো মুখের কথা না। বিশেষ করে মা তো খুবই ভেঙে পড়েছিলেন। উনি বোধহয় আর উঠতেই পারতেন না, তারও তো বয়স হয়েছে। কিন্তু ওই যে নাতি হয়েছে, মেয়ে অসুস্থ, সে দেখতে হবে, ভেতরে একটা মনের জোরে সামলে গেলেন। মা আর মেয়ে এক ঘরেই শুতো বাচ্চা নিয়ে। 11 দিনের দিন শ্রাদ্ধ হয়ে গেল। ওরা শ্রাদ্ধের দিন অন্য একটা জায়গায় বাড়ি ভাড়া করেছিল, পাড়ার মধ্যেই। সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। এ বাড়িতে আর লোক আসেনি, পালা করে লোক ছিল বৌদির কাছে। বৌদি বাচ্চা নিয়ে বাড়িতেই রইল। সকালে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। সন্ধেবেলা সব কাজকর্ম মিটে যেতেই তার মা ফিরে এলো। তখন লোকজন চলে গেছে। মার আর শরীর দিচ্ছে না। স্নান টান করে এসে ঘরে মেয়েকে নিয়ে শুয়ে পড়লেন। উনার ছেলে মানে বৌদির ভাই অবশ্য অনেক রাত অবধি জেগেছিল। 2-1 বাড়িতে রয়ে গিয়েছিল, তাদের সাথে গল্প গাচ্ছা করে মোটামুটি 1:30টার সময় শুতে গিয়েছিল। বৌদিরা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। অসুস্থ শরীর, অনেক রাতে একটা ঝাঁকুনি লাগাতে ঘুমটা ভেঙে গেল তার। মা আর মেয়ে দুজনেরই একসাথে ঘুমটা ভাঙল। মা বললেন, কি হলো বলতো?
একটা নাড়া পড়ল না? ভূমিকম্প নাকি? কিন্তু না, ভূমিকম্প না, আশপাশের বাড়ির লোকেদের গলাও পাওয়া যাচ্ছে। কে কলপাড়ে গেছে, জলের শব্দও আসছে। দুজনে ভেবেছে কি করে খাটটা নাড়া পড়ল। তারপর আবার খাটে একটু মৃদু কাঁপুনি। মাথার দিকে ওরা তাকিয়ে দেখে বৌদির বাবা দাঁড়িয়ে আছে। মাথাটা ঝুঁকিয়ে সদ্যজাত বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আছে। পরিষ্কার মুখ, আবছা নয় কিছু, না ছায়া কায়া নয়, কপালের চন্দনের দাগগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। মুখে একগাল হাসি। মেয়েটাও ভুল দেখতে পারে, তার মাও ভুল দেখতে পারে, কিন্তু একসাথে দুজনে দেখা আর খাটটা ধাক্কা লেগে ঘুম ভেঙে যাওয়াটা মোটেই সোজা ব্যাপার ছিল না। বাবা আপনজন মারা গেছে, তবুও ভয়ে প্রথমে চিৎকার করতে গিয়েছিল বৌদি। তারপর বৌদি লজ্জা পেয়ে গেল। মনে মনে ভাবল যে বাবা দেখতে এসেছিলেন, নাতি দেখার বড় ইচ্ছে ছিল। যাই হোক, ওদের গলার শব্দে বাড়ির লোকেরা উঠে পড়েছে। কেন বৌদি চেঁচিয়ে উঠল সবাই জিজ্ঞাসা করল। ওরা ঘটনাটা বলল। মানুষের মনের ভেতর কত কথা থেকেই যায়। হয়তো বৌদির মনে ছিল যে বাবা দেখতে চেয়েছিল, দেখে যেতে পারেনি, তাই এমন হয়েছে মন থেকে, মনের ভুল। কিন্তু যুক্তি দিয়ে বিচার করলে মা মেয়ে দুজনেই তো একসাথে দেখেছিল। বৌদির মা বুড়ো মানুষ, একবার ঘুমিয়ে পড়লে তাকে তোলা মুশকিল, কিন্তু এমনই ঝাঁকুনি লেগেছিল যে ওরা দুজন একসাথে জেগে গিয়েছিল। ঘটনাটা কেউই বিশ্বাস করেনি। মনের ভুল আর মনের কষ্ট থেকেই তারা জিনিসটা দেখেছিল, এটাই সবাই ভাবছে। কিন্তু ছোট্ট একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, যেটা পরদিন সবাই খেয়াল করে। বৌদির বাবার নতুন বাঁধানো ছবির ফ্রেম, যেটা শ্রাদ্ধের কাজে ছিল, সেটা নিয়ে এসে আবার দেওয়ালে টাঙিয়ে রাখা হয়েছে। সেই ছবিতে চিড় ধরে গিয়েছিল শুধু শুধু। যখন রাত্রি 1:30টার সময় ছেলে বউ বাথরুমে গেছে, তখনও দেখছে ফ্রেমটা ঠিকই ছিল। তখন কল ঘরে যাওয়ার সময় বৌদির ভাইয়ের বউ ওড়না দিয়ে ফটোটার নিচের দিকে কি একটা লেগে গিয়েছিল, সেটা মুছে দিয়েছিল। তখন ছবিটা একদম গোটা ছিল। আর বৌদি যখন চিৎকার করে উঠেছে, তখন 3:30 মতো বাজে। তখন দেখছে ছবিটা ঠিক মাঝখানটা চিড় ধরে গেছে, বেশ উঁচুর দেওয়ালে টাঙানো আছে, সেখানে কোনোভাবেই ধাক্কা লাগাও সম্ভব না। আর সেদিন রাতে শুধু 2 ঘন্টার মধ্যে এমনভাবে চিড় খেয়ে যাওয়াটা আশ্চর্য বিষয় না? যেন মনে হচ্ছে কেউ লাঠি দিয়ে আঘাত করেছে বা ভেতর থেকে ফেটে কিছু বেরিয়ে এসেছে। বৌদিদের বাড়ির সবাই বিশ্বাস করত বৌদির বাবা বোধহয় বিদায় নিতে এসেছিল, যাওয়ার আগে একবার নাতির মুখ দেখে গেল। ঘটনাটা খুবই সাধারণ, কিন্তু আমার বেশ মনে লেগেছিল বলে ঘটনাটা তোমার সাথে শেয়ার করলাম। এটি রত্না চক্রবর্তী। তো বন্ধুরা, এই ছিল প্রথম ঘটনা। প্রথম ঘটনাটা খুবই প্যাথেটিক, তার কারণ তোমরা বুঝতেই পারছো। একটা মানুষের শেষ ইচ্ছে তার নাতি নাতনি দেখার। নাতি তো শেষ পর্যন্ত গিয়ে হলো, কিন্তু উনি দেখতে পেলেন না। এটা কতটা বড় একটা খারাপ বিষয়, কতটা দুঃখ লাগার বিষয়, সেটা সেই বাড়ির লোক একমাত্র জানে। যাই হোক, আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি, তারা যুক্ত হয়ে যাও। এবার আমরা শুরু করব পরের ঘটনা। তবে পরের ঘটনায় যাওয়ার আগে একটা কথা বলবো, ভৌতিক কথা, কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না, তারা অবশ্যই এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। হাই অমিতদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মুর্শিদাবাদ থেকে সঙ্গীতা বলছি। আমি তোমার চ্যানেলের নতুন শ্রোতা। ও, আমি বললে ভুল হবে, আমি এবং আমার মা। আমি ভীতু স্বভাবের মানুষ হলেও আমার মা একজন অত্যন্ত সাহসী প্রকৃতির মানুষ। একদিন মা আমাকে বলল, ইউটিউবে ভূতের গল্প সার্চ করতো, শুনব। প্রথম দিকে রাজি না হলেও পরে রাজি হয়ে যাই এবং তোমার চ্যানেলটি খুঁজে পাই এবং ঘটনা শুনতে শুনতে তোমার কণ্ঠে ভৌতিক ঘটনার ফ্যান হয়ে যাই। অনেকেই দেখি তোমাকে ঘটনা পাঠাই, তাই ভাবলাম আজকে একটা ঘটনা তোমাকে পাঠিয়েই দিই। যে ঘটনাটা তোমাকে আজ লিখছি
ওটা আমার মায়ের সাথেই রিসেন্ট ঘটেছে। তোর কথা না বাড়িয়ে শুরু করি। সেদিন ছিল মঙ্গলবার। সময়টা ওই ঠিক সন্ধে 7:30টার মতো। হঠাৎ করে মার দোকানে যাওয়ার প্রয়োজন পড়ে, তো সেই মতো মা দোকান যাবে বলে বেরিয়ে পড়ে। দাদা, আমাদের ঘেরা বাড়ি, সেই বাড়ির 3 দিক দিয়ে বাইরে যাওয়া যায়। যে দিদির দোকানটায় মা যায়, সেই দোকানটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, তবে বাড়ির পেছন দরজা দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যায়। সেই দরজাটার সামনেই আছে একটা পুকুর, এবং পুকুর পাড়েই একটা সাঁকড়ার মতো গাছ। গাছটাকে গ্রামের মানুষ সম্ভবত শেওড়া গাছ বলে, এবং ওই গাছটার পরেই একটা ছোট্ট রাস্তা। মা বাড়ির পেছন দরজাটা দিয়ে যাবে বলে ঠিক করে, এবং তালা খুলে যেই না 1 পা বাড়ির বাইরে দিয়েছে, তারপর মা যা দেখে তা বলার মতো না। মা দেখে একটা 8 কি 10 বছরের মেয়ে 2 দিকে লাল ফিতে দিয়ে বিনুনি করে চুল বেঁধে দোলনাতে পেছন হয়ে বসে দুলছে। মা এটা দেখে প্রচণ্ড অবাক হয় যে এত রাতের আধারে ওটা কে দোল খাচ্ছে। মা ভাবে পাড়ার কোনো মেয়ে হবে, কিন্তু তখনকার তখনই মেয়ে এবং দোলনা কিছুই নেই। নিমেষের মধ্যে যেন উধাও হয়ে গেল। মা তো 7-5 না ভেবে দরজাটা লাগিয়ে দিয়ে অন্য দরজা দিয়ে দোকানে চলে যায়। আমি মাকে জিজ্ঞাসা করি, কি হলো, ওই দরজাটা দিয়ে গেলে না কেন? মা উত্তরে তখন কিছুই বলে না। পরে ঘটনাটা আমাকে বলে। আবারও একদিন মা একই জিনিস দেখে। মা শিওর হয়ে যায় ওটা কোনো মানুষ নয়। দাদা, আজ থেকে প্রায় 3 বছর আগে আমিও এই দৃশ্যটাই দেখেছিলাম। তখন রাত 12টা কি 12:30। বাথরুম করার জন্য আমি উঠি, এবং আমার চোখ পড়ে ওই রাস্তার ধারে থাকা একটা বড় শেওড়া গাছের দিকে। তাকিয়ে দেখি সেম জিনিস, কোন একটা বাচ্চা মেয়ে বিনুনি করে চুল বেঁধে দোলনাতে দুলছে। গাছের অনেকটাই উঁচুতে, কিন্তু তার চোখ দুটো আমি দেখতে পাইনি। ওই জায়গায় যেন কালো কিছু একটা ছিল। এই ঘটনাটা আমি এক কাকিমাকে বললে তিনি আমাকে বললেন যে ব্রাহ্মণ বাড়ির একটা বাচ্চা মেয়ে দুর্ঘটনাবশত ওখানে মারা গিয়েছিল অনেক বছর আগে। তার বয়স ওই 10 বছরের মতোই ছিল। তো দাদা, এই ছিল ঘটনাটা। আমি হয়তো গুছিয়ে লিখতে পারিনি, তুমি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে ভৌতিক কথা চ্যানেলে পড়ে শোনালে আমি এবং আমার মা খুব খুশি হব। পরবর্তীতে আরও অনেক ভৌতিক ঘটনা বাবা ও মায়ের সাথে ঘটেছে, সেগুলো তোমাকে পাঠাবো। ভালো থেকো দাদা। ভৌতিক কথা চ্যানেলের দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল দ্বিতীয় ঘটনা। এমন অনেক জায়গা আছে জানো, যেখানে তুমি এরকম দৃশ্য দেখবে, বাট তুমি যদি সেই জায়গা নিয়ে তদারকি করতে যাও বা তুমি যদি সেই জায়গায় যাও, নিমিষের মধ্যেই দেখবে সেখানে কিচ্ছু নেই। এটা কেন হয়, কি কারণে হয়, সেটা বলতে পারবো না, বাট এরকম অনেক ঘটনা আমাদের সঙ্গে আগে অনেকে শেয়ার করেছে। তো এরকম ঘটনা শুনতেও খুব ভালো লাগে, একটা অদ্ভুত ফিলিংস আসে, একটা কি বলবো, অ্যাডভেঞ্চার একটা ভাব আসে, একটা অজানা জিনিস জানার ইচ্ছে করে, তাই না? যাই হোক, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। এই ঘটনাটা আমাদের সঙ্গে শেয়ার করেছেন শ্রীমতী ছবি মুখার্জি। উনি লিখছেন, সে বেশ কিছুকাল আগের কথা। আমি তখন বন্ডেল গেটের কাছে একটা বাড়িতে ভাড়া থাকতাম, কিন্তু বিজু আমাকে দিদি বলতো। আমার বাড়ি তার বেশ আসা যাওয়া ছিল। ছেলেটা এমনি খুব ভালো ছিল। ও আমাকে ঘটনাটা বলেছিল। নেশাভাং করা ওর স্বভাবে ছিল না, আর মিথ্যেও তেমন বলতে শুনিনি। এই ঘটনাটা আমায় অবাক করেছিল। কত রকমই যে ঘটে, যুক্তিতে যার কোনো ব্যাখ্যা মেলে না। তাই ঘটনাটা মনে পড়তেই তোমাকে পাঠালাম। যদি তোমার ভালো লাগে তুমি পাঠ করে শোনাতে পারো। বহুকাল চলে এসেছি বন্ডেল গেট থেকে, তাও বিজুর কথা ভুলতে পারিনি। বিজু রোজ রাতেই সাইডিং দিয়ে বাড়ি ফেরে। বালিগঞ্জ স্টেশনে নেমে সাইডিং দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়ে বন্ডেল গেট পেরোলেই তার বাড়ি। যদি রাস্তা দিয়ে যেতে যাই তবে বড্ড দূর হয়, সাইডিং দিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যায়। অনেক লোকই আছে তার মতো এ পথে চলাচল করে। আজ অবশ্য এদিকে একদম ফাঁকা, সে তো এত রাতে কোনোদিনও ফেরে না।
সে ট্রেনে ট্রেনে ভিক্স লজেন্সের মতো ঝালঝাল লজেন্স বিক্রি করে। খেলে সর্দি কাশি কমে, গলায় আরাম হয়। তার সাথে আরও 2-4 রকম এমন জিনিস বিক্রি করে। আমলকির একটা পাতাও শীতের দিনে তার গলায় ঝোলানো থাকে, না হলে ছোট ছোট প্যাকেটের জোয়ান লেবু বিট নুনে জড়ানো। 1 টাকা দাম। বেশি রাতে সে থাকে না, কেননা রাতের ট্রেনে কেউ কিছু আর কেনে না। 9টা বেজে যাওয়ার পরেই চলে আসে। সারাদিনের প্রচুর পরিশ্রম ক্লান্তি থাকে। রাতের ট্রেনে যারা ওঠে বাড়ি যাওয়ার জন্য, তারাও বসে ঢোলে। কেনে আর গজন। সারা ট্রেন ঘুরে হয়তো গোটা 5 বিক্রি। যা পাই তাই ভালো। বসে তো আর কেউ পয়সা দেবে না, কিন্তু এখন বড্ড দরকার পড়েছে, সেই জন্য বিজু আজকে এত রাত অবধি ট্রেনে ছিল। ঘরে ফিরে কি হবে? ঘরে তো কেউ নেই। ফাঁকা ঘরে গিয়েই বসবে। ছোট দেখে সে একটা সেকেন্ড হ্যান্ড টিভিটাও কিনেছিল, সেটাও বিগড়েছে। সেটা যে বসে দেখবে তারও জো নেই। বউটার খুব শরীর খারাপ, ছেলেপুলে হবে, তাই দিদির বাড়ি গিয়ে আছে। তার বাপের বাড়ি নেই, দিদিই দেখবে। কিছু তো টাকার এক্ষুনি দরকার। সরকারি হাসপাতালে দেখাচ্ছে, কিন্তু তা বললে তো আর হয় না। খাওয়া দাওয়া, থাকা, কিছু টাকা পয়সা তো লাগবে। তাই আজ অনেক রাত অবধি ছিল। এই 11টা 20 বাজে এখন নামলো। আর থেকে লাভ নেই, যারা ট্রেনে আছে তারা ঘুমোচ্ছে। যাই হোক, গোটা 5 টাকা অন্তত হলো। বাড়ি গিয়েই বা কী করবে? দুজন তার মতোই হকারের সাথে বসে খানিক গল্প করল, তারপর বাড়ির পথে হাঁটা দিল। কয়লা বিছানো এই পথের প্রতিটা জায়গায় তার একদম ভালো করে চেনা। একটু এগিয়ে গিয়ে একটা শিব মন্দির, হনুমানজির মন্দির আছে, যেখানে রোজ রাতের বেলা বসে পাঠ হয়। ওয়াগানগুলো দাঁড়িয়ে থাকে এখানে ভূতের মতো, অন্ধকার তার ছায়ায় ছায়ায়। লাইনের ধার ঘেঁষে কিছুটা জায়গা অন্ধকার হয়ে থাকে। রেল লাইনের ধারে ধারে আলো, কিন্তু সে আলো ওইটুকু জায়গায় এসে আর পৌঁছায় না। কিন্তু মাল তোলার জন্য ম্যাটাডোর ছোট লরি দাঁড়িয়ে আছে। আরও খানিকটা এগোতে এবার ফাঁকা রাস্তা। হনহন করে পা চালালো সে। তখনই দেখতে পেল ট্রেনের ছায়ার আধারে আর একজন কে যেন একটা হাঁটছে, খুব বেটে মতো, মাথা নিচু করে বোধহয় চলছে। ভালো করে ঠিক বোঝা গেল না। এখন ওখানে ওয়াগান বেকার টেকার থাকে। সে তারা আছে, তার কোনো ক্ষতি করবে না। সেও তো তার ক্ষতি করছে না, তাকিয়ে দেখবেই না। তারাও তাদের কোনো ক্ষতি করবে না। কিন্তু যদি পুলিশের সাথে এদের ফাইট লাগে, তাহলে গেল। কে যে বলি হবে তা জানে না। হয়তো ওদের না লেগে তারই গুলি লাগলো। উদ্বিগ্ন হয়ে সে আর একটু দ্রুত পায়ে চলল। সে কিন্তু আস্তে আস্তে যাচ্ছে, মনে হয় কিছু খুঁজতে খুঁজতে যাচ্ছে। কোনো তাড়া নেই। ওয়াগান বেকার নন, মনে হয় যেন ছোট মানুষ। তবে একটু এগিয়ে সে একটু থমকে গেল। মেয়ে মানুষ এত রাতে, একেবারে শাড়ি পরা মেয়ে মানুষ, ঘোমটা টানা। মনে হয় ভালো ঘরের কেউ হবে। এত রাতে এখানে কোনো মেয়ে তো থাকে না। এই জায়গাটা খারাপ পাড়াও না, যেখানে লাইনের মেয়ে দাঁড়াবে। সেই সব অন্যদিকে চলে। অবাক হয়ে গেল। তাই আরও অবাক হলো মেয়েটার মাথায় অনেকটা ঘোমটা। শাড়ি পরে না কেউ এখন, তো আবার ঘোমটা। মেয়েটা তাহলে খুব বেটে। একটু করে যাচ্ছে, নিচু হয়ে কি যেন খুঁজছে। একটু গুনগুন করে যেন কান্নার মতো শব্দ পাওয়া যাচ্ছে। ভারী অস্বস্তি লাগলো বিজুর। কি জানি মেয়েটার কোনো বিপদ আপদ হয়েছে কিনা। ফাঁকা রাস্তা, মনে হয় জোয়ান মেয়ে। দেখা তো যাচ্ছে না, শুধু গলার আওয়াজটাই পাওয়া যাচ্ছে। বুড়িও তো হতে পারে। এমন যখন আস্তে আস্তে চলছে, একটু যেন খুঁড়িয়েও হাঁটছে। কথা বলতে ভয় করল। দিনকাল খারাপ। এখন শুধু মেয়েরা যে ছেলেদেরকে ভয় পাবে ইজ্জতের জন্য তা না, ছেলেরাও মেয়েদেরকে ভয় পায় ইজ্জতের জন্য। কেঁদে কেটে চেঁচিয়ে বললেই হলো তাকে বেইজ্জত করেছে। কে জানে সঙ্গে কোনো লোক আছে কিনা। ধরে সব তাকে পেটাবে। সামান্য টাকা পয়সা যা আছে নিয়ে নেবে। আবার খারাপ লাগলো, সত্যি যদি বউটা কোনো কারণে বিপদে পড়ে থাকে, কিছু হারিয়ে ফেলে, খুঁজতে থাকে, তাহলে কষ্ট লাগলো ওর। একটু গলা খাকারি দিল সে। বউটা যেন একটু থমকে দাঁড়ালো, আবারও চলতে লাগলো। খুব আস্তে আস্তে যাচ্ছে। বুদ্ধি করে বিজু বলল, দিদি, কিছু কি হারিয়ে ফেলেছ? থেমে গেল মেয়েটা। ঘাড় নেড়েই বলল, হ্যাঁ। বিজু বলল, কি হারিয়েছ? মেয়েটা উত্তর দিল না।
ইতস্তত করে বিজু বলল, আমি একটু এগিয়ে গিয়ে বাঁদিকে চলে যাব। আপনার কাছে কোনো টর্চ আছে? দেব টর্চটা, নেবেন? মেয়েটা ঘাড় নেড়ে ক্ষীণ কণ্ঠে বলল, দাও। বিজু সান্ত্বনার গলায় বলল, পেয়ে যাবে, অন্ধকার বলে পাচ্ছ না। এই বলে বিজু টর্চটা নিচে নামিয়ে রাখল। মেয়েটার সঙ্গে তার দূরত্ব বেশি কাছাকাছি গেল না। নিশ্চিত নয় মেয়েটার কোনো মতলব আছে কিনা। যদিও গলাটা শুনে ভারী মায়া হয়েছে, কাঁদছে মেয়েটা পরিষ্কারই বোঝা যাচ্ছে। আবার ভাবল কি জানি নাটক কিনা। মেয়েটা পিছিয়ে এসে তুলে নিল। বাঙালি বলেই তো মনে হলো গলার স্বরে, কিন্তু অতখানি ঘোমটা কোনো মেয়ে দেয় নাকি? এখনকার কেউই ঘোমটা দেয় না। ঠান্ডা লাগছে হয়তো। ঠান্ডা অবশ্য এখন তেমন নেই, তবে এই সময় রাত্রির দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাই হয়তো হবে। বিজু চলতে লাগলো পিছে পিছে, মেয়েটাও চলতে লাগলো আগে আগে। মেয়েটার খোঁজাটা ভারী অদ্ভুত। এতটা পথ ধরে কি খুঁজছে? যেখানে ফেলে বা জিনিসটা হারাই সে তো সেখানটাই খোঁজে। এ তো সারা রেল লাইনের অন্ধকার ধারেই খুঁজছে। বিজু বলল, দিদি কোথায় ফেলেছ সেটা মনে করতে পারছো না? মেয়েটা বলল, মনে আছে কিন্তু খুঁজে পাচ্ছি না। বিজু একটু অপ্রস্তুত হয়ে পড়ল। এখন তো তার গলির মুখটা দেখাই যাচ্ছে, এসে গেছে। টর্চটা চেয়ে নিতেও খারাপ লাগছে, না হয় 2 মিনিট দাঁড়িয়ে যাবে, কিন্তু কি বলবে? তাও বলল, দিদি আমার তো বাড়ি চলে এসেছে, ওই সামনের গলিতে আমি ঢুকে যাব। খারাপ লাগছে, কিন্তু তুমি খুঁজে পেলে না, টর্চটা একটু নিতাম। মেয়েটা ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে আবারও টর্চটা নামিয়ে দিল। আহারে, খারাপ লোক না, সে ভুল বুঝেছিল তাই খারাপ লাগলো। বিজু বলল, দিদি আমি যাই তবে, খুঁজে পেলে না আর আমি কি করব বলো? তুমি কি এখানে থাকো? সে বলল, হ্যাঁ, বোদেল গেটের কাছে, কালীমাতা মিষ্টান্ন দোকানের কাছেই বাড়ি। বিজু বলল, আমিও তো ওখানেই থাকি। তোমার নাম কি দিদি? খুব অস্ফুট স্বরে সে বলল, চারু। বিজু হঠাৎ করে মনে করতে পারল না চারু নামটা কোথায় শুনেছে। অবশ্য সে পাড়ার সব মেয়ে বউদের চিনে বসে নেই, তবে তার বউ বাড়ি বসে বসে সারা পাড়ার মেয়েদের বউদের চেনে। সে থাকলে ঠিক বলতে পারত। মনে হয় চারু চারু নামটা সে বউয়ের কাছেই শুনেছিল। বিজু বলল, আমার বউ ববিতা, চেনেন হয়তো, সে বোনের কাছে গেছে, অসুস্থ তো। সে উত্তর না দিয়ে ঘাড় নাড়ল। বিজু ফের ইতস্তত করে গলির মধ্যে ঢোকার মুখে বলল, দিদি আমি তো বাড়ি যাচ্ছি, এত রাতে অন্ধকারে কি আর খুঁজে পাবে? তুমি বরং আমার সঙ্গে বাড়ি চলো, আমি না হয় একটু এগিয়ে দেব। মেয়েটা বলল, গেলে আর কি হবে, ওরা তো ঢুকতে দেবে না। চমকে উঠল বিজু। কি কাণ্ড, বউটাকে তাড়িয়ে দিয়েছে নাকি? আহারে, কি কাণ্ড কি কাণ্ড। আর জড়ানো ঠিক হবে না। এখন বউটা যাবে কোথায়? তাহলে তো তাকে সঙ্গে যেতে বললে হয়, তার পক্ষে তো সেটাও সম্ভব না। তার ঘরে তো তার বউ নেই। সে বলল, তুমি অন্য কোথাও যাওয়ার থাকলে চলে যাও, তোমার বাপের বাড়ি নেই? সে বলল, যাব বলেই তো খুঁজছি তখন থেকে। বিজু ভাবল কাছে হয়তো টাকা পয়সা নেই। বলল, কি চাইছো, টাকা পয়সা? আচ্ছা, আমার কাছে বেশি নেই, গোটা 3 দিতে পারি। তাই তো ভাবি কি খুঁজছো, টাকার ব্যাগ খুঁজছো তাই তো? সে কি আর আছে, কে নিয়ে নিয়েছে আর পাবে? মেয়েটা আবার সোজা হয়ে দাঁড়ালো। বিজু তখন লাইট পোস্টের নিচে, মেয়েটা ওয়াগানের পাশে। মেয়েটি বলল, না ভাই যাও, আমি ছাওয়া খুঁজছি। কি বলল ঠিক বুঝতে পারল না। খাতাটা না কি যে বলল সে। ভালো করে পেছন ফিরে তাকিয়ে দেখল, আর পরিষ্কার দেখতে পেল যে দাঁড়িয়ে আছে তার মাথাটাও নেই, শুধু কাঁধ অবধি আছে। এত বেটে দেখাচ্ছিল তাহলে এই কারণেই। তার মাথায় কাপড়গুলো ওখানে জড়ো হয়েছিল। সে আঁতকে উঠল। অস্বাভাবিকতাটা এবার বুঝতে পারল। এত রাতে একলা মেয়ে মানুষ রেল লাইনের ধারে। সে প্রায় ছুটতে শুরু করলো। মেয়েটা কেঁদে কেঁদে বলল, আরে ভাই, মেয়েরা অজ্ঞান করে আমাকে রেল লাইনে ফেলে দিয়েছিল, মাথাটা কোথায় গেল গো, খুঁজে পাচ্ছি না আমি। বিজুর তখন বুক ধকপক করছে। সে ছুটেই চলেছে।
ভয় দুঃখ আতঙ্কে সে কাঁপছে। বাড়ি এলো বিজু। থরথর করে কাঁপছে সে। কাঁপা কাঁপা হাতে কোনো রকমের চাবি খুলে ঘরে ঢুকেছে। অনেকক্ষণ দম নিয়ে তবে বড় 2 গ্লাস জল খেল সে। সে মদ খায় না, নেশাও করে না, কিন্তু আজকে শম্ভু ভাই বড় 1 গ্লাস শরবত খাইয়েছিল। কিসের কে জানে, বেশ ভালো খেতে। সে অবশ্য তার শরীরে মনে কোথাও কোনো কষ্ট হয়নি, মাথাও ঘোরেনি। তবে কি ওতে কোনো নেশার জিনিস ছিল? তাই এমন অদ্ভুত আজগুবি জিনিস দেখল। সত্যি কি কোনো বইয়ের সঙ্গে তার দেখা হয়েছিল? অনেক রাত অবধি সে ঘুমোতে পারল না। তারপর একসময় ঘুমিয়ে পড়ল। পরের দিন খবর এলো শালির বাড়ি থেকে। বউকে ভোর রাতে হাসপাতালে দিয়েছে। বউয়ের ছেলে হয়েছে। মনের আনন্দে ছুটল বিজু শালির বাড়ি। ভিজিটিং আওয়ার ছিল তখনও। শালি হাসি মুখে বলল, পরে মিষ্টি খাবো, আগে মিষ্টি মুখখানা দেখিয়ে এসো। কি সুন্দর দেখতে হয়েছে। সুন্দর মুখখানা দেখে প্রাণটা ভরে গেল বিজুর। শালি বলল, বিজু ভাই, অনেক দিন গল্প কথা হয়নি, তুমি থাকো। ভিজিটিং আওয়ার শেষ হলে আমার বাড়িতে চলে এসো। আজ আমাদের বাড়িতেই থেকে যেও। ওর নর্মাল ডেলিভারি হয়েছে, কালকেই ছেড়ে দেবে। এদের অত বেড নেই, একেবারে আমার বাড়ি দিয়ে তবেই যেও। বিজু কৃতজ্ঞের হাসি হাসল। বউয়ের পাশে বসে নানান গল্প করতে লাগলো। বউয়ের তেমন কোনো কষ্ট হয়নি, সেসব গল্পই করছিল। বারবার বলতে লাগলো, আমার বড় ভয় করে গো, সাইডিং দিয়ে বাড়ি আসো তো, সাবধানে বাড়ি এসো। অত রাতে ফেরো আমার চিন্তা থাকে। এই 21 দিনের আতুর কাটিয়ে আমি বাড়ি যাব। ডাক্তার বলেছেন বাচ্চাও ভালো আছে, আমিও ভালো আছি। বিজু বলল, আমার জন্য চিন্তা করতে হবে না, আমি তো তাড়াতাড়ি বাড়ি চলে আসি। এখন মাঝে মধ্যে ক্লাবের রকে বসে টিভি দেখব, চিন্তা করো না। এরপরে সেদিনের কথা মনে পড়লেই হঠাৎ বলল, আচ্ছা, চারু বলে কাউকে তুমি চেনো? ব্যান্ডেল গেটের কাছে বাড়ি কোথাও, কালীমাতা মিষ্টান্ন ভাণ্ডারের আশেপাশে। বউ বলল, হ্যাঁ, মনে নেই, চারুদি। তোমাকে চারুদির কথা কি বলল? কি হয়েছে? ধরেছে ওদের কাউকে পুলিশ? সচকিত হয়ে বিজু বলল, কাকে পুলিশ ধরবে? বউ বলল, বলেছিলাম না তোমাকে চারুদির গল্প, ভুলে গেছো? শ্বশুর বাড়ি থেকে খুব মারধর করত, তারপর একদিন ট্রেনে গলা দিল। ওর বাপের বাড়ির লোকেরা বলেছে ট্রেনে গলা দেওয়া হয়নি, ওকে মেরে লাইনে ফেলে দিয়েছিল। সেই নিয়েই তো খুব গন্ডগোল চলছিল। পুলিশ টুলিশ কত কি, তাই বললাম ওরাই মেরে ফেলে দিয়েছে জানো। বিজু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তবে চারুদিকে সে সত্যি দেখেছিল? ওটা তার মনের ভুল ছিল না? সে বলল, পুলিশ টুলিশ জানি না, তবে চারুদিকে ওরা মেরেই ফেলে দিয়েছিল রেল লাইনে। গলার স্বরে অদ্ভুত পরিবর্তন শুনে বউ মুখ তুলে তাকিয়ে বলল, কে বলল তোমায়? বিজু অস্ফুট স্বরে বলল, চারুদি। এই বলে সে থামল। তো অমিত, এই ছিল ঘটনা। সত্যি ঘটনাটা শুনে আমার খুব মনে লেগেছিল, তাই জন্যই আমি তোমাকে শেয়ার করলাম। আশা করছি তোমার এই ঘটনাটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শুনিও। ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল আজকের জমজমাট একটা এপিসোড। আশা করছি আজকের এই এপিসোডটা তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। চলো আর কথা বাড়াবো না, এবার আমরা শুরু করে দেব শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে পাখি, লিখেছে ফার্স্ট, হ্যাগো আজকে তুমি ফার্স্ট। সেকেন্ড কমেন্ট করেছে অর্ঘ্য সান্ত্রা, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। থার্ড কমেন্ট করেছে ঝিলিক সাধু খান, লিখেছে হাই দাদা, হ্যালো। তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, সাব্বির আলী, পাখি রয়, শান্তনু চক্রবর্তী, মেঘা মণ্ডল, জয় চক্রবর্তী, নেপাল মণ্ডল, এসকে আরাফুল হোসেন, সৌমিলি মণ্ডল লিখেছে, অনেকদিন পর কমেন্ট করলাম দাদা ভাই, তোমাকে হ্যাপি নিউ ইয়ার, ভালো থেকো আর সুস্থ থেকো, গুড নাইট। থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে শুভাশ্রী ব্যানার্জি, লিখেছে, এসে গেছো অমিত, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, খুব খুব ভালো লাগে তোমার গলায় গল্প শুনতে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে সমিত ঘোষ, লিখেছে আজ তুমি দেরি করেছো। হ্যাঁ গো, মানে ইউটিউবের কিছু একটা প্রবলেম চলছে সেই কারণেই। তারপরে কমেন্ট করেছে রেমি বর্মন, লিখেছে অনেকদিন পর আসলাম দাদা, জানি খুব সুন্দর হবে, একদম। তারপরে কমেন্ট করেছে অয়না ভৌমিক, সজল এসকে,
সুব্রত বাগ, বিশ্বজিৎ বিশ্বাস, সমীর বিশ্বাস লিখেছে দাদা কেমন আছো, শরীর কেমন আছে তোমার, আগের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করো। ঠিক আছে গো, ট্রাই করব। তারপরে কমেন্ট করেছে মেঘা মণ্ডল, লিখেছে আমার ছেলে তোমার অনেক বড় ভক্ত, ওর নাম অয়ন, একবার হ্যালো করে বলো। হ্যালো অয়ন। তারপরে কমেন্ট করেছে সুদেষ্ণা সিংহ রয়। মাধুরী মাতারণ লিখেছে বিরাটি থেকে শুনছি, প্রত্যেক এপিসোড শুনি, আরও ভয়ঙ্কর কিছু পাঠালে বেশ লাগে। ঠিক আছে গো, অবশ্যই ট্রাই করব। তারপরে ট্রাই করেছে অক্ষয় অধিকারী, মানুষ জানা, রেখা পাসমান, সোমা দে, সোমা রয়, দীপ সর্দার, সুমি সেন, পাপড়ি দোলা, রাহুল মণ্ডল, পম্পা মহন্ত লিখেছে কেমন আছো ভাই, আমি তো এখন পুরী থেকে বাড়ি ফেরার পথে, রেলে আছি, কিন্তু তোমার ঘটনা একদম জমে যাবে। থ্যাংক ইউ দিদি। তারপরে কমেন্ট করেছে অভিজিৎ দে, অমিতা ঠাকুর, সংঘমিত্র রয়, প্রগতি চক্রবর্তী, কৃষ্ণেন্দু সাহা, জয়, সোনাম দাস, সুদীপ্ত ব্যানার্জি, ডিজে ভ্লগার অনিশ, বিশ্বজিৎ রয় লিখেছে দাদা আমি ওয়েস্ট বেঙ্গলের নদিয়া শিমুরালি থেকে, খুব তাড়াতাড়ি তুমি 1M কমপ্লিট করো। থ্যাংক ইউ ভাই। তারপরে কমেন্ট করেছে শঙ্কর চক্রবর্তী। মণি সাহা লিখেছে একবার পায়েল নামটা হ্যালো করে বলো। হ্যালো পায়েল। তারপরে কমেন্ট করেছে অঞ্জলি মণ্ডল, রিকা, লাভলি হালদার, শোভন বিশ্বাস, সন্দীপ হোর, তপতি মিত্র, বিষ্ণু মণ্ডল, মাঙ্গলি প্রামাণিক, শিউলি হালদার, পিন্টু ধারা, অতনু সরকার, অয়ন ব্যানার্জি, মুন্নি সান্ত্রা, এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করার চেষ্টা করো, যাতে আমি তোমাদের সবার কমেন্টগুলো পড়তে পারি। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।